কেউ একজন দূর থেকে দূরত্বে যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, তাই দৃষ্টি ফেরানো দায়। যতদূর পর্যন্ত দেখা যায় সেই সুদর্শনে পৃষ্ঠ আইজা নামের মেয়েটা দেখছে। আইজার এর আগে কখনো এত শূন্য এত হাহাকার মনে জন্মায়নি। আজ মনটা বড্ড ভারী মনে হচ্ছে। দৃষ্টি সেই পূর্বের দিকে রেখে আইজা হঠাৎ ভেবে উঠল, জীবন তো এত বিষণ্ণ ছিল না। জীবন তো ছিল মুগ্ধকর, সুন্দর, সহজ সরল, যেখানে জটিলতার কোনো কঠিন বাস্তবতা ছিল না। আনমনে ভাবতে লাগলো, স্কুল পেরিয়ে কলেজে চৌখাটে উঠে আইজা নিজেরও তো ইচ্ছে না থাকলেও বাবা মার ইচ্ছেতেও কোনো কিছু না ভেবে সায়েন্স নিয়ে নেয়। পড়াশোনায় প্রচণ্ডভাবে ফাঁকি দিয়েই সে তার স্কুল জীবন কাটায়। আইজা ওর বাবা মাও তেমন কিছু বলতে পারে না, কারণ আইজা তার মন ভোলানো কথা দিয়ে পার পেয়ে যায়। আইজার বাবা মা আইজার কথা শুনে আর হাসে। আইজার মা আয়েশা খান নিজের মেয়ের দিকে তাকিয়ে থমকে যায়। নিজেই হেসে মনে মনে ভাবে, এত সুন্দর মেয়ে সে সত্যি জন্ম দিয়েছে। এই মেয়েকে নিয়ে সে চিন্তায় থাকে খুব। সে চায় আয়জা তার কাছে কাছে থাকুক। আয়জা যেখানে থাক, আয়েশা খান সাথে থাকে, পাশে তার কলিজার টুকরোর কিছু হয়। যদিও আয়জার একটি ভাইও আছে, কিন্তু একমাত্র মেয়ে হতে আয়জার মধ্যে যেন তার বাবা মার প্রাণ। বিপত্তি ঘটল একদিন সকালে। আয়জা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আয়জার মা তার দিকে দৃষ্টি আগুন করে তাকিয়ে আছে। মা, সায়েন্সের কয় বিষয়ে ফেল এসেছে? আইজা: আম্মু, বেশি না তো, মাত্র 4 বিষয়ের, তুমি শুধু এত প্যারা নিচ্ছ। অনি হঠাৎ লাফ দিয়ে উঠল, এই সায়েন্সের বিষয় তো 4টা? হায় রে, এত ফাঁকিবাজ কেমনে হয় মানুষ। আইজা: উফ ভাই, তুমি বুঝবা না, তুমি তো কমার্স নিয়েছিলা। হুঁ, তুমি কি বুঝবা? বিজ্ঞান বিভাগে ফেল করলেও কত দাম। আম্মু, জলদি করে টিচার ঠিক করো, না হলে এটাকে আর ইন্টার পাস করানো লাগবে না। আয়েশা খান দৃষ্টি চিন্তিত করেই বলল, ভালো একটা টিচার কই পাবো? আমি দেখছি আমার পরিচিত কেউ আছে নাকি। আয়জা তাদের কথোপকথনের মাঝখানেই গাম মুখে দিয়ে আর ফুলাতে ফুলাতে অন্য রুমে চলে গেল। আজ আইজার মন বেশ ভালো। এতদিন চিন্তায় ছিল রেজাল্ট নিয়ে। যদিও সে জানতো এই প্রথম সেমিস্টারের রেজাল্টের ভয়ঙ্করই হবে, তবু মাকে জানানোর পর থেকে হালকা ফিল হচ্ছে। রুমে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল আর নিজের মনে মনে বলল, আহ, সব প্যারা শেষ আইজা, সো চিল। দুদিন পর অনি এসে আয়েশা খানকে বলল, তার পরিচিত একজন টিচার আছে বেশ ভালো। এমবিবিএস এর লাস্ট ইয়ারে, কিন্তু সে বাসায় এসে পড়াবে না, কোচিংয়ে যে আয়েজাকে পড়তে হবে। আয়েশা খান এতে একদমই নারাজ। সে কখনোই আয়েজাকে বাইরে পড়তে দেয়নি, সবসময় বাসায় ম্যাডাম এসে আয়েজাকে পড়াতো। তুই একটু বুঝিয়ে বল অনি, তোর পরিচিত, তুই বুঝালে বুঝবে, যেন আয়েজাকে বাসায় এসে পড়িয়ে যায়। চিন্তিত মুখে বলল, আমি দেখছি। সেমিস্টার পরীক্ষার পর এই প্রথম ক্লাস আইজার। ল্যাব ক্লাস শেষে আইজা ক্লান্ত হয়ে ক্লাসরুমের জানালা দিয়ে তাকিয়ে আছে। হঠাৎ মেঘের গর্জন তার কানে আসে। চারপাশ ধূসর অন্ধকার হয়ে আছে। সাদা মেঘেরা কালো মেঘদের সাথে পাল্লা দিয়ে পারছে না। প্রকৃতি যেন ভীষণভাবে চায় কালো মেঘ জিতুক। মেঘদের প্রতিযোগিতার মাঝখানে সূর্য ওকি দিতে গিয়েও পারল না। কোথায় হারিয়েছে কে জানে। হালকা বাতাসে আইজার অবাধ্য চুলগুলো চোখের সামনে এসে পড়ল। আইজা কানের পিছনে গজিয়ে দিল। আইজার বৃষ্টি ভালো লাগে না। ভালো লাগে বৃষ্টি আসার আগ মুহূর্ত। মেঘেদের এই প্রতিযোগিতার দৃশ্য সে খুব উপভোগ করে। সে যেন হাজার সহস্র বছর পার করে দিতে পারবে এই ধূসর মেঘের তীব্র সৌন্দর্যে। এই যেন এক প্রকৃতির সৃষ্টি, বিরামহীন মেঘেদের বাসনা। এই বাসনায় আইজা হারিয়ে যায় বারবার। মেঘ যেন তাকে ডাকে, আর সে ডাকে আইজাও সাড়া দেয়। তারপর তারপর মেঘেরা কানে কানে কি যেন বলে, আর আইজা আনমনে হাসে। আইজার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন সেদিন সকাল থেকেই শুরু হয়। সেদিন ছিল অঝড় বৃষ্টি। আইজার এরকম ননস্টপ বৃষ্টি একদমই পছন্দ না। আয়েশা খান একটু আগে বলে গিয়েছিল তার নতুন শিক্ষক আসবে। আয়জা বিরক্তিভাবেই ভাবছিল, এ কেমন শিক্ষক, বৃষ্টির মধ্যেও আসবে। অন্য মানুষকেও এসে ফোনে গান চালু করলো, রবীন্দ্রসঙ্গীত তার খুব প্রিয়। তার কাজিনরা বলে, রবীন্দ্রসঙ্গীত কিভাবে শুনিস? এ হে, বোরিং। কিন্তু সে জানে এই গান যা বলে তা কোনো গান বলে না। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কাহারে কয়, সে কি কেবলই যাতনায়। আইজার সেদিন ঘুম ভাঙে তার মায়ের ডাকে। তড়িঘড়ি করে মা বলে, তোর শিক্ষক এসেছে, পড়ার রুমে বসেছে। আয়জা খানিকক্ষণ চুপ থেকে মুখটা ধুয়ে মুখ মুছে পড়ার রুমের দিকে যেতে থাকে। শিক্ষকের দিকে একবার তাকিয়ে সে সালাম দিয়েই নিচু হয়ে পড়া শুরু করে। ফোনের টুংটাং শুনে আয়জার ঘোর কাটে। আহা, আয়জা এতক্ষণ ভেবেছে শুধুই। ফোনের দিকে তাকিয়ে দেখল সিদ্রিত নামে সেভ করা নম্বর থেকে টেক্সট এসেছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আয়জা, বাসায় যাও। সিদ্রিত এমবিবিএস এর শেষ বর্ষে, যদিও এমবিবিএস এর শেষ বর্ষে, কিন্তু দেখলে মনে হয় মাত্র মেডিকেলে চান্স পেয়েছে। আয়জার ভাইয়ের রিকোয়েস্টে এই যে আয়জাকে পড়াতে যায়, কিন্তু কে জানতো, হাই, এই হবে তার জীবনের মোড়ঘোড়ার করুণ পরিণতি।
কত মেয়ে তার স্টুডেন্ট ছিল, কত কোচিংয়ের মেয়ে তার জন্য এক কথায় পাগল ছিল, কিন্তু সে কখনো কারো দিকে দ্বিতীয়বার ফিরেও তাকায়নি। সেদিন প্রথম যখন পড়াতে গিয়ে আয়জাকে দেখেছিল, সেখানে যেন পৃথিবী থমকে যায় তার। কাঁধ থেকে একটু লম্বা অগোছালো চুলের মাঝখানে সেতি, আর টানা চোখের বড় পাপড়িতে যেন কত অজানা সৌন্দর্য লুকিয়ে আছে কে জানে। গায়ে উজ্জ্বল রঙের ওপর যখন জানালা দিয়ে রোদের উষ্ণতা আয়জার মুখে পড়তো, সিদ্রে তার চোখে বারবার তাকাতো। আয়জা কত রকম ফাঁকিবাজি করত, কত রকম অপ্রয়োজনীয় গল্প মাতিয়ে রাখতো, কিন্তু এই একরোখা জিদ্দি গম্ভীর ছেলেটা যেন এই মেয়ের কাছে একদম হেরে যেত। আয়জা যা বলে তাই যেন অনেক প্রয়োজনীয়, অনেক অনেক গুরুত্বযোগ নাড়িয়ে কথা বলাগুলো। বেশ কদিন পরে আয়জা সিদ্রিতের সাথে একদম ফ্রি হয়ে গিয়েছে। কলেজ থেকে কতবার কান ধরেছে, কোনো ম্যাডাম মারতে গিয়ে নিজেই হোঁচট খেয়েছে, তার কোনো ফ্রেন্ডকে বকা বানিয়ে প্র্যাকটিক্যাল করিয়েছে। রাজ্যের সব কথা সিদ্রি শ্রোতা ভক্তের মতো শোনে। কোচিংয়ের ব্যাচে যে ছেলে কোনো মেয়েকে নাম ধরে ডেকেও পড়াতো না, সেই ছেলে আইজার অদ্ভুত কথাবার্তা খুব বেশি মনোযোগ দিয়ে শুনে। কি জানি এটা কি, হয়তো প্রেম নয়তো প্রেমের ঊর্ধ্বে কিছু। আইজা ভাইয়া, আপনি এসেছেন? সিদ্রিত, কি হয়েছে? হুম হুম, দেখেন আমাকে ম্যাডাম কত জোরে মেরেছে, হাত একদম লাল হয়ে গেছে। বজ্জাত মহিলা। দেখা মাত্র সিদ্রিতের নাক কান রক্তবর্ণ হয়ে গিয়েছিল। কেউ তার অতি প্রিয় মানুষকে এভাবে মারবে সে যেন অসহ্যহীন। বুকের মধ্যে ধুকধুকটা অনেক বেড়ে গিয়েছিল সিদ্রিতের। সেদিনের লাল কান আর লাল নাক দেখে আয়জা অনেক বেশি অবাক হয়েছে। সিদ্রিত কিছু বলেনি, কিন্তু কিছু না বলেও কত কিছু জেনে শুনে গেল আয়জা। সিদ্রিত যদিও মনে প্রাণে লুকানোর ট্রাই করছিল তার এই দুর্বলতা, সে শুধু বারবার মর্মতার অনুনয় বলেছিল, আয়জা কেন তুমি পড়ে যাও না? পড়ে গেলে কি তোমাকে এভাবে মারতে পারতো? প্লিজ পড়ে যেও। সেদিন আয়জার হাতের ব্যথাটা চলে গিয়েছিল, কিন্তু বুকের মধ্যে প্রচণ্ডভাবে একটা চিনচিন ব্যথা শুরু হয়েছিল। সেই ব্যথা আজও আয়জার অনুভব হয়। সিদ্রিত চায় না আয়জা তার দুর্বলতা বুঝুক। আয়জাও বুঝে না জানার মতোই থাকে। তারা কোনোদিন চোখে চোখ রাখেনি, কোনোদিন ভুলেও তাদের হাতে হাত লাগেনি, তবুও কি মাদকতা এই অনুভবে। আশেপাশে থাকার অনিত্য নীরব মাতলামি, দুজনই প্রকাশে একদমই নারাজ। তবুও এমনের চঞ্চলতা থামিয়ে রাখা যে দায়। প্রথম বর্ষের পরীক্ষা শেষ, 15 দিন ছুটি। সিদ্রি দীর্ঘদিন আসবে না ভাবতে আয়জার বিশ্রী ফিল হলো। বিকালে আয়জার সব কাজরা বাসায় আসে। যেহেতু সবার কলেজ ভার্সিটি ক্লোজ, সবাই ট্যুরে যাওয়ার প্ল্যান করে। সবাই ডিসাইড করে কুয়াকাটা যাবে। প্রথমে আইজার বাবা মা এত দূর যেতে না রাজি হলেও আইজার সব বোনেরা মিলে রাজি করায়। আইজা কল দেয় ইন্দ্রাকে। ইন্দ্রা হলো আইজার একমাত্র প্রিয় বান্ধবী, তাদের 11 বছরের বন্ধুত্ব। যদিও ইন্দ্রা একটু বেশি চঞ্চল, তবুও আইজার মনে হয় ওর মতো বড় মনের মানুষ খুব কমই আছে, এটাও সত্যি। ইন্দ্রা ছাড়া আইজা কোথাও যায় না, আবার ইন্দ্রাও আইজা ছাড়া অন্য কারোর সাথে মিশতে পারে না। সুখে দুঃখে একসাথে, তাদের মধ্যে অনেক মিল। দুজন দুই প্রকৃতির, এর হলেও মনের অনেক মিল, যেন তারা দুই বোন। অনেকক্ষণ কল হওয়ার পর ইন্দ্রা ফোন ধরল। বেব, কি করবা? এতক্ষণ ওয়েটিংয়ে? হাই রে, নতুন পাখি পটাইতেছি। হে হে। আয়জা মুচকি আসলো। তুই কি ভালো হবি না? হোমো, তোর বিয়ার সময় তোর দেবরে বিয়ে করে সেটেল হোম, তারপর আমরা কোটনামি করুম, ওই বাসায় হিন্দি সিরিয়ালের মতো। হি হি হি। জোসনা। আয়জা হাসলো। উফ, যার বলার জন্য ফোন দিয়েছি ওইটা শোন। বল। আমরা সব কাজিনরা মিলে কুয়াকাটা যাব, তুইও চল না? ওয়াও, আমি তো যাইতেই চাই, বাট মারে কেমনি বোঝামো? আমার আম্মুকে দিয়ে বললে হবে? হো, 100% হবে। তোর কথা শুনেই অর্ধেক রাজি হয়ে যাব। কালকে সবাই কুয়াকাটা যাবে। ইন্দ্রার মা রাজি হয়েছে, সবাই গোছানোতে বিজি। বাট আইজার মন ভালো নেই। কোনো এক অজানা কারণে তার ভেতরটা শূন্য লাগছে। হঠাৎ মনে হলো সিদ্রিককে কল দিলে তার মতো একটু ভালো ফিল হবে। ভাবতে ভাবতেই কল দিয়ে দিল, বাট ওপাশ থেকে কেউ রিসিভ করলো না। 2 মিনিট পর সিদ্রিক কল ব্যাক করলো। হ্যালো আইজা। হ্যাঁ। আহা, টানা 4 দিন পর এই আদৃত ভয় শুনে সিদ্রিত খানিক থমকে গেল। নিজেকে সংবরণ করে বলল, আইজা ফোন চার্জে ছিল, তাই রিসিভ করতে পারিনি। কিছু বলবে? আইজা জানে না কেন ফোন দিয়েছে, তাই হঠাৎ যা মুখে আসলো তাই বলল, আমরা কাজিনরা সবাই ট্যুরে যাব কালকে। কোথায়? কুয়াকাটা। কদিনের জন্য? 3 দিন। ও, তোমার ভাইয়াও যাবে? ওহো না, সাথে আমার বান্ধবীও যাবে। সাবধানে থেকো, মাইগ্রেনের ওষুধ নিয়ে নিও। ওকে। আর শোনো, হ্যাঁ, একা একা বের হইও না, আমার ভয় হয় তোমাকে নিয়ে। আমাকে নিয়ে এত ভয় কেন আপনার? কথাটা বলেই জিভ কাটলো আয়জা। মুখ ফসকে কি বলল সে? লজ্জায় মাথা ছিঁড়ে যাচ্ছে। সিদ্রি চুপ। নিজের বুকের ধুক ধুক আওয়াজ তার কান পর্যন্ত আসে। কি বলবে? কেন হয় ভয়? এই উত্তর যে অনেক বেশি কঠিন। সমাজ যে তাকে এই উত্তর দিতে দিবে না, সে অনেক আগেই বুঝেছে। বাট প্রথম প্রেমে পড়ার এই মনকে বোঝাবে। মানুষ সত্যি বলে, প্রথম প্রেমে পড়ার মতো সর্বনাশা দ্বিতীয় কিছু নেই।
ফোন এপাশ থেকে থেকে কেটে দিল আইজা। না, আজকে রাতে আর ঘুম আসবে না তার। জানালা পাশে শোয়াতেই ঠাঁই দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের আলো তার মুখে এসে পড়ছে। এই মোহময় আকর্ষণীয় চাঁদ কেন জানি তাকে টানে না। তার চোখ আটকে গেল কালো আকাশে চাঁদের আশেপাশে সাদা সাদা উড়ে যাওয়া মেঘের ওপর। সিদ্রিতের হঠাৎ মনে হলো সেও যাবে কুয়াকাটা, বাট সময় তো বেশি নেই। কালকেই তো আইজারা রওনা দিবে। সে ফোন ঘেটে কুয়াকাটার বাস পরিচালকের সাথে কথা বলল। এর সাথে সিদ্রিতের আগে থেকে পরিচয় আছে, কারণ সিদ্রিত এর আগেও 2বার কুয়াকাটা গিয়েছে। কিন্তু হতাশ হলো, কালকের যাওয়ার সব সিট বুকিং। জলদি করে বড় ভাইকে কল দিল। হ্যালো, এত রাতে কল দিলি? গাড়ি কি তোমার সাথে? হ্যাঁ। চিটাগাং থেকে আসবা কবে? দেরি হবে, কাজ অনেক বাকি। আরও 3-4 দিন। কেন? না এমনি। কল কেটে দিল সিদ্রিত। আর নোয়িং ফিল হচ্ছে নিজের ওপর। কি একটা ঝামেলা। ভোর 6টায় আইজা ইন্দ্রাসহ 8জন বাস স্টপে এলো। আইজার বাবা আর খালামণি এসেছে তাদের গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য। ইন্দ্রার আইজা পাশাপাশি সিটে বসেছে। ইন্দ্রা জার্নি একটু করতে পারে না। সে একবার আইজার কাঁধে মাথা রাখছে তো আরেকবার কোলে। আইজারে আর কতক্ষণ? আইজা মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আর একটু, একটু পরে বরিশাল, তারপর ডাইরেক্ট কুয়াকাটা। আমার মাথা ঘুরাই রে, আমি শেষ। চোখ খুলিস না পাখি, আমি মাথা টিপে দিই, তুই ঘুমানোর ট্রাই কর। ইন্দ্রা কিছু বলল না আর। শরীর খারাপ লাগলেও মনেও অসামান্য ভালো ফিল হচ্ছে। আয়জা তার কত আপন। তার কোনো বোন নেই, যদি থাকতো হয়তো আয়জার মতোই মমতাময় হতো। তারা কুয়াকাটা দুপুরের শেষের দিকে পৌঁছালো। শীতকার রিসর্ট ভিলাসে 3টা রুমে বুক করলো। যেহেতু তারা 6জন ঠিক করা হলো, প্রত্যেক রুমে 2জন করে থাকবে। আয়জার ইন্দ্রা একদম দোতলার দক্ষিণ দিকের রুমটা নিয়েছে। রুমের বেলকনি থেকে কুয়াকাটার সমুদ্রের ঢেউ দেখা যায়, আর পানির শাসা আবছা আওয়াজও শোনা যায়। সিদ্রিত রাতে আবার ফোন দিল বাসের খবর নিতে। না, সিট আগে থেকেই বুক করা সব। লোকটা তাও তাকে আশা দিল সে দেখবে সিট ম্যানেজ করার। রাত 11টা বাজে। সিদ্রিত বারবার ফোন চেক করছে। রাত 1:30টায় কল দিয়ে লোকটা বলে একটা সিট খালি, বাট টাকা বেশি লাগবে। রাত 3টায় গাড়ি ছাড়বে। সিদ্রিত ঘুম চোখে বিছানা থেকে লাফিয়ে উঠল। যত টাকাই লাগুক সে যেতে পারছে, এটাই বেশি। রওনা হলো বাস। বাসের জানালা দিয়ে আবছা ভোরের আলো দেখা যাচ্ছে, আর সাথে মনোরম বাতাস। শুনে ফোন কেটে দিল। সে আইজাকে সারপ্রাইজ দিতে চায়। আইজাও ঘুমের ঘরে ছিল, বুঝতে পারল না। কল কাটতে সে আবার ঘুম। রিসোর্টে সিট পেল না। তাই সেখানে গেল। গোল্ডেন প্লেস হোটেলের নাম। বিচ থেকে একটু দূরে। বিলাসবহুল হোটেল বলা যায়। এই হোটেলের বিশেষত্ব হচ্ছে রুমগুলো। রুমের দেওয়াল মেঝ সব কাঠের। আর রাত হলেই রুমের চারকোনা থেকে হলুদ, নীল, সবুজ, লাল ড্রিম লাইট জ্বালানো হয়। এই আলোগুলো কাঠের সাথে প্রতিসরণ করে কালচে রঙিন আলোর মতো দেখা যায়। আর বেলকনি থেকে মতো খোলা বড় জানালা থেকে মৃদু শীতল বাতাস সত্যি উপভোগের মতো। এই হোটেলের ম্যানেজারের সাথে সিদ্রিতের খুব ভালো চেনা জানা। হোটেলে ছোট হেল্পার বয়টাও সিদ্রিতকে খুব লাইক করে। কুয়াকাটায় 2বারে সিদ্রিত এইখানেই ঠেকেছে। আরে সিদ্রিত ভাইয়া, আপনি? একটু কাজ ছিল এখানে। সিট খালি আছে নাকি? ভাইয়া, আপনি শুধু বলেন কোন রুম লাগবে, খালি না থাকলেও খালি করে দিব। সিদ্রিত মুচকে আসলো। ছোট হেল্পার বয় দেখে একগাল হাসি দিয়ে দৌড়ে আসলো। ভাইজান, অনেকদিন পরে দেখলাম আপনারে। অনেক ভাল লাগতেছে। বিজি থাকি রে অনেক। তুই ভালো আছিস? আসি। আরে, আপনার হাতে কেন ব্যাগ? আমারে দেন। ছোট ব্যাগ আমি নিতে পারবো। আমি থাকতে আপনি নিতে দিমু? সকাল 10টায় খাওয়া দাওয়া শেষে আইজারা ঝাউবন দেখতে গেল। রোডের 2 পাশে বড় বড় ঝাউ গাছ, মাঝখানে মাটির রাস্তা। বিশেষ কিছু লাগলো না এই ঝাউবন তাদের কাছে। ঝাউবন পার হয়ে তারা সাগরের কাছে গেল। সাগরকন্যা এখন নীরব। কুয়াকাটার সাগর দেখতে হয় বিকেলে, সূর্য ডোবার আগ মুহূর্তে। তারাও এখানে হলো হই হুল্লোড় করে রিসর্টে ফিরল দুপুরে। বিকেল 4টায় সিদ্রিত আইজার রিসর্টের সামনে যেয়ে কল দিল। হ্যালো আইজা, ভালো আছো? হ্যাঁ, আপনি? একটু নিচে আসবে। কোন নিচে? রিসর্টের নিচে। বুঝে গেল এতক্ষণে আইজা সিট দিতে এসেছে। তার এত ভালো ফিল কখনোই হয়নি। উত্তেজনায় তার নাক ঘামছে। মন চাইছে এখনই দৌড়ে সিদ্দিতের কাছে চলে যাক। সে চুল কোনো মতো খোপা করতে করতে দরজা খুলল। দরজার বাইরে দিয়ে আটকে এসে এক দৌড়ে নিচে নামলো। পিছনে ফিরে থাকা অ্যাশ কালার একটি টি শার্ট পরা মানুষকে দেখেই আইজার বুক কাঁপছে। বারবার নিজেকে শান্ত করার ট্রাই করছে। পিছনে ফিরতে সিদ্রি দেখল আইজা তার সামনে দাঁড়ানো। দুজনে হাসছে মুচকি।
আইজার ইচ্ছে হচ্ছে সিদ্রিতকে এভাবেই তাকিয়ে থাকতে আর বলতে, সিদ্রিত, আপনাকে আমার এত ভালো লাগে কেন? আপনি যে আমার এই একঘয়ে জীবনের প্রথম পুরুষ। আজকে বিকেলে ফ্রি আছো? একটু পরেই তো বিকাল। কেন? সূর্য তো বা দেখবো একসাথে। বাট আপুদের কি বলবো? সবাই তো বিকেলেই বের হবে। হ্যাঁ, তাও ঠিক। ওকে, আমি ম্যানেজ করতে পারলে জানাবো। ওকে, এখন যাও। কেউ বুঝতে পারলে প্রবলেম। ওকে, যায় তাহলে। আইজা যাওয়া পর্যন্ত সিদ্রিত তাকিয়ে আছে। এই মেয়ের মধ্যে এত মায়া কেন? একটু দূরে যেতে লাগলেই মন শূন্য শূন্য লাগে। ইন্দ্রা, সিদ্রিত আছে, বিকেলে ওর সাথে দেখা করব। তুই কিছু একটা কর। আপুদের কি বলবো? এই কথা শুনে ইন্দ্রা চোখ কপালে। উনি এখানে কেন? সত্যি করে বল, তোদের কি চলতেছে? কিছুই চলতেছে না। তুই আইডিয়া বের কর না। শিওর কিছুই না? হ্যাঁ। ইন্দ্রা অবাক হয়ে বলল, সত্যি কিছু না? সত্যি? তাহলে তুই এর জন্য এত উতলা কেন হচ্ছিস? জানি না আমি। আমি সত্যি জানি না। আর আমি জানতেও চাই না। ইন্দ্রা এক পলক আইজার দিকে তাকিয়ে আনমনে কি যেন ভাবল। কিছু বলতে চেয়েও বলল না। বিকেল ঘনিয়ে আসে। সিদ্রিত বিচের সামনে। ঢেউয়ের উতাল পাতাল তেমন নেই, একদম শান্ত। আকাশ তেমন মেঘলা না, তবে সূর্যের প্রখরতা একদমই নেই। সে অপেক্ষায় আছে। আইজার অপেক্ষা। বারবার ফোন চেক করছে। ভয় লাগছে সিদ্রিতের যদি আয়জা আসতে না পারে, তাহলে আয়জার সাথে দাঁড়িয়ে সূর্যের এই অতলে ডুবে যাওয়া দেখার ভাগ্য আর হবে না। ইন্দ্রা অনেক প্যারা নিয়ে সবাইকে মানিয়েছে যে আয়জা আর ইন্দ্রা আলাদাভাবে ঘোরাফিরে করবে বিকেলে। আয়জার বোনরা কোনো মতে রাজি হচ্ছিল না। বাট ইন্দ্রা নাছর বান্দা। সে বলল, বড়দের সাথে ঘুরতে আনিজে লাগে ওদের। ওরা আলাদা ঘুরতে চায়। আইজার ইন্দ্রা জোড়াজড়িতে শেষমেশ সবাই রাজি হলো। আইজার কাজিনরা সব বের হওয়ার 10 মিনিট পর তারা বের হলো। আইজা আজকে হালকা কুসুম কালার এবং লং কামিজ পরেছে, সাথে কানে ছোট টপ। গলায় তার সবসময় ছোট একটা লকেট থাকে। হালকা কাজলও দিয়েছে। কাঁধে আসা চুলগুলো আশ্রিয়ে মাঝখানে সিধি করে সামনে আসা চুলগুলো কানের পিছনে গজিয়ে দিল। ব্যাস, রেডি সে। আয়নায় একবার তাকালো। সবাই বলে সে নাকি অনেক সুন্দরী। এই ব্যাপার নিয়ে আয়জা তেমন মাথা ব্যথা নেই। বাট আজকে ভাবছে মনে মনে, সিদ্রিত কি তার এই সৌন্দর্য খেয়াল করবে আজকে, নাকি দেখেও সবসময়ের মতো না দেখে থাকবে? মেয়েরা সবসময় চায় তাদের প্রিয় মানুষরা তাদের দিকে অপলক পরখে তাকিয়ে থাকুক। আয়জাও তার ব্যতিক্রম না। সিদ্রিত আর আয়জা মুখোমুখি। ইন্দ্রা কাবাবের হাড্ডি হতে চায়নি। সে সিদ্রিতের সাথে হাই হ্যালো করে আয়জাকে বলল সে বিচের পাড়ে বসে থাকবে। তাদের দুজনের কথা শেষ হলে যাতে তাকে কল দেয় আয়জা। আয়জা এক পলকে সিদ্রিতকে পরখ করে নিল। কালো প্যান্ট আর সাদা শার্টটার হাতা কোনোই পর্যন্ত ভাঁজ করা, সাথে সাদা লাল বর্ণের হাতে কালো ঘড়ি বেশ মানিয়েছে। মাথা ভর্তি চুলের কয়েকটা চুল কপালে এসে পড়েছে। না, আজ আর ভাবতে পারছে না। এই আকর্ষণ সহ্য করা যায় না। কিছুক্ষণ নীরবতার পর সিদ্রিত বলল, একটু পরেই সূর্যাস্ত হবে। ইউ কান্ট ইমাজিন কত সুন্দর লাগে এই সূর্যোদয় দৃশ্য। ওয়াও, তাই? ইস, এখনো ডুবছে না কেন? হা হা, আরেকটু ওয়েট। এই গান শুনবে? সূর্যাস্ত দেখার সাথে সাথে গান শোনার ফিলই আলাদা। আসলে ঠিক। বাট আপনার ইয়ারফোন তো একটা, আর আমার মোবাইলেও সেভ নেই গান। তুমি শোনো, আমার শোনা লাগবে না। না না, তাহলে হেডফোন আপনার এক কানে থাকুক আর আমার কানে আরেকটা। সিদ্রিত একটু অবাক হলো, বাট প্রকাশ না করে বলল, ওকে ওকে। ইউটিউব থেকে আইজা নিজেই সার্চ করে গান ছাড়ল। গান বাজছে আর তারা দুজনেই শুনছে। আর পশ্চিম আকাশে সূর্য নিভু নিভু করে সাগরের অতলে নিজের অস্তিত্ব হারানোতে ব্যস্ত ভীষণ। সাগর যেন গিলে ফেলছে এই প্রখর সূর্যের তেজময় অহংকার। ডুবছে সূর্য আর চারিদিকে হৈহুল্লোড় মানুষের। আইজা অবাক চোখে দেখছে সূর্যের সমীপনে বিলিয়ে দেওয়ার আকুলতা। উত্তেজনায় তার চোখ ঠোঁট কাঁপছে। ব্যাখ্যালিতে কখন যে সে সিদ্রিতের হাত ধরে রেখেছে সেদিকে কোনো খেয়ালই নেই। সিদ্রিত দেখছে না দেখা আবেদনময় সৌন্দর্য। না, সূর্যাস্ত সে দেখছে না। সে দেখছে সূর্য ডোবার লাল আকাশের নিচে তার পাশে দাঁড়িয়ে থাকা এক সূর্যকন্যাকে। অপলক চোখে তাকিয়ে থাকায় যেন শ্রেয়। চাইলেই চোখ ফেরানো দেয়। আইজার নাকের উপর চিকচিক করা ঘাম যেন মাতাল করছে সিদ্রিতকে। তার এই শক্ত করে ধরে রাখা হাত, সে যেন কত শত বছর এভাবেই ধরে রাখতে পারবে হাত দুটো। গান কানে আসছে কে জানে। আইজা কেন ওই গানটাই ছাড়লো? সন্ধ্যা হয়ে গিয়েছে। ইন্দ্রা অনেকবার কল দেওয়ার পরেও আইজা কল ধরছে না। এদিকে ইন্দ্রার প্রচুর প্যারা লাগছে। আইজার কাজিনদের সাথে ইন্দ্রা দেখা হয়ে গিয়েছে। তারা বারবার আইজা কোথায় বলে চেঁচামেচি করছে। ইন্দ্রা তাদের বলেছে আইজার ওর ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। ইন্দ্রা মেসেজ পাঠালো, প্লিজ জলদি আয়, যেখানেই থাকোস, না হলে আজকে ধরা খাবি রে। সূর্যাস্ত দেখার পরে আইজা খেয়াল করলো সে এক হাত দিয়ে সিদ্রিতের হাত ধরে রেখেছে। আর এটাও খেয়াল করলো সিদ্রিত
তার দিকে তাকিয়ে আছে। আয়জা তাকাতেই সিদ্রিত অন্যদিকে ফিরল। আয়জা জলদি করে হাত ছাড়ল। পরিবেশটা কেমন যেন অস্বস্তি লাগছে দুজনের কাছেই। মৃদু শীতল বাতাস হচ্ছে, তবুও আয়জার মনে হচ্ছে তার সারা শরীর জুড়ে গরম বাতাস বইছে। সিচুয়েশন নর্মাল করার জন্য সিদ্রিত বলল, ক্ষুধা লেগেছে আয়জা? হ্যাঁ। কিভাবে বুঝলেন? হা হা, তোমার চেহারা দেখে। আমার চেহারায় কি লেখা আছে? না তো, নেই। তাহলে ক্ষুধা লাগলে তুমি চোখ ছোট ছোট করে কপাল কুঁচকে রাখো। হাউ ইউ নো দ্যাট? হা হা হা। চলো এবার। কোথায়? লেবুবন এটা কোথায়? এটা 20 থেকে সামনে, 5 মিনিট হাঁটলেই। ওখানে কেন? চলো, তারপর বলছি। আয়জা আর কোনো প্রশ্ন করল না, কারণ সিদ্রিতকে সে অনেক বেশি বিশ্বাস করে। মেয়েদের জীবনে আসা প্রথম পুরুষরা চোখ ভরা বিশ্বাস নিয়ে হয়তো আসে, তাই মেয়েরা নিঃসংকোচে বিশ্বাস করতে থাকে। লেবুবনে যেয়ে দেখলো সারি সারি টেবিল সাজানো বালির ওপর, খোলা আকাশের নিচে কয়েকটা দোকান। দোকান সবগুলোতে বিভিন্ন টাইপের মাছ বিক্রি হচ্ছে, আর ওখানে তাজা মাছ ফ্রাই করা হচ্ছে। সিদ্রিত আইজাকে নিয়ে একদম সামনের একটা দোকানটাতেই গেল। সন্ধ্যা হয়েছে, তবে আলোর রেশটা এখনো যায়নি, তাই আদালতে আইজার জিজ্ঞাসার কৌতূহলী চেহারা দেখা যাচ্ছে। ওই দোকান থেকে একটা লোক এসে তাদের টেবিলে 2টি লেবু পানি দিয়ে গেল। একটু পর এক পাত্রে রূপচাঁদা মাছ ফ্রাই, আর এক পাত্রে 4টা কাঁকড়া ফ্রাই করে দিয়ে গেল। সিদ্রিত বলল, মামা, টুনা ফিশ কই? আর একটু দেরি হইব মামা, আপনার জন্য একদম নতুন তেলে ভাজতেছি। আপনি আমার পুরান কাস্টমার। আচ্ছা, আনেন মামা, একটু জলদি। আইজা এতক্ষণে সব বুঝলো। সিদ্রিত আগেই এসে সব অর্ডার দিয়ে গিয়েছে, কারণ আইজা আগেই শুনেছে কুয়াকাটাতে ফিশ ফ্রাই খেতে হলে কমপক্ষে 30 মিনিট আগে মাছ বাছাই করে ফ্রাই করার জন্য দিতে হয় দোকানদারের কাছে। আইজার কিছু বলল না। সিদ্রিতের এসব অ্যাটেন্টিভ টাইপ কাজগুলো আইজাকে অনেক বেশি বিচলিত করে, সাথে মুগ্ধ করে। কাঁকড়া ফ্রাই দেখতে খুব ভালো লাগলেও আইজা খাবে না বলল। সিদ্রিত অনেক বলেও আইজাকে খাওয়াতে পারল না। রূপচাঁদা ফ্রাই একটু মুখে দিয়ে আইজা চোখ বড় বড় করলো। এত মজা কেন এটা? টুনা ফিশ আরও বেশি মজা। আমি খাবো খাবো, জলদি আনতে বলেন। সিদ্রিত হাসল। আগে কোনো মেয়ে তার সামনে হাসলেও সে বিরক্ত ফিল করত, আর আইজার এই বাচ্চামিগুলো সিদ্রিত অনেক বেশি এনজয় করে। টুনা ফিশ রেডি। কলা পাতায় সার্ভ করা হয়েছে। মশলার একটা দারুণ ঘ্রাণ নাকে আসে। সিদ্দিত প্রথমে আইজার জন্য একটা প্লেটে নিয়ে এলো। ট্রাই দিস। দেখতে অনেক ভালো লাগছে, খেতে আরও বেশি ভালো লাগবে। ওয়াও, অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা জুসি, আর একটু ঝাল ঝালও। সিদ্দিত মনোযোগ দিয়ে শুনল। মনে মনে মুচকি এসে ভাবল, আসলে যাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে। জীবনে প্রথম যাকে ভালো লাগে তাকে শুধু ভালো লাগতে থাকে। এই ভালো লাগে আর কমে না। আইজার খাওয়ার মাঝখানে হঠাৎ মনে হলো ইন্দ্রাকে সে একা রেখে এসেছে। আবার পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে। হাই আল্লাহ, এত বেখেয়ালি সে কিভাবে হলো? তাড়াতাড়ি ফোন বের করলো। 34টা মিসড কল। কি হয়েছে আইজা? ইন্দ্রার সাথে আমার কাজিনদের সাথে দেখা হয়ে গিয়েছে। সবাই খুঁজতেছে আমাকে। আচ্ছা, কুল কুল, আমি আসি তো। কেউ কিছু বুঝবে না। সিদ্রিতের নিজের ওপর রাগ হলো। ওর নিজের কিভাবে খেয়াল থাকলো না যে অনেক লেট হয়ে গিয়েছে। আইজা তো বাচ্চা টাইপ, বাট সে নিজে কিভাবে এত কেয়ারলেস হলো? আইজা, তোমার বড় আপাকে কল দাও, দিয়ে বলো তুমি হারাই গিয়েছো। লেবু বনে আসো এটাও বলো। আইজা তাই করলো। একটু পরেই ইন্দ্রা সহ সবাই লেবু বনে হাজির। সিদ্রিত আগে আড়ালে চলে গিয়েছিল, যাতে কেউ তাকে না দেখে। ইন্দ্রা যে অনেক বকা খেয়েছে, ইন্দ্রার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কেউ কিছু আজ করতে পারল না, বাট আইজার অপরাধবোধ লাগছে ইন্দ্রার জন্যে। বেচারি কত প্যারা নিল। আইজা চোখের ইশারায় ইন্দ্রাকে একবার সরি বলল। আজ 2 দিন হলো আইজা কুয়াকাটা থেকে ফিরেছে। ঢাকায় আসার পর থেকেই তার সিদ্রিতের সাথে কোনো কথা হয়নি। আইজা অনেকবার কল দিতে গিয়েও দেয়নি। মানুষটা এমন কেন? নিজ থেকে কি একবার খবর নেওয়া যায় না? হঠাৎ এত অধিকার দেখায়, আবার হঠাৎ এমন করে উধাও হয়। মনে হয় যেন তারা কেউ কাউকে চিনেই না। আইজার মা সিদ্রিতকে কল দিয়েছে। সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হয়েছে। সিদ্রিত যেন পড়াতে আসে। সে মনে প্রাণ চাইছে আইজার বাসায় না যেতে। এভাবে আইজা তার সামনে থাকলে সে শুধু দুর্বলই হতে থাকবে। সে আইজাকে ভুলতে চায়। যেখানে তাদের দুজনের শুধু কষ্ট হবে, সেখানে মায়া বাড়িয়ে কি লাভ? চূড়ান্ত মঞ্জিলে তাদের ভয়ানক হবে ভাবতেই সিদ্রিত এমন মন কেঁপে ওঠে। এর থেকে বেটার সবকিছু এখানেই থেমে যাক। সিদ্রিত ঠিক করলো সে আর যাবে না আইজাকে পড়াতে। আইজার বাসায় না যাওয়ার ডিসিশনটা সিদ্রিতকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে ভেতরে। তবুও যে তাকে পারতে হবে। না, যত পেইনি হোক সে যাবে না আইজার সামনে। এভাবে যদি আইজার সামনে যায়, দিন দিন শুধু দুর্বলে হবে। আর যাই হোক, এমনটা হতে দেওয়া যাবে না। এসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছে সিদ্রিত খেয়াল নেই। ঘুম ভাঙল কপালের ঘা হাতের স্পর্শে। চোখ খুলে দেখল সিদ্রিতের মা পাশে। কিছু বলবা মামনি? না। অবেলায় শুয়ে আসিস? শরীর কি খারাপ? না। কখন যে চোখ লেগে গিয়েছে টেরি পায়নি। দেখে মনে হচ্ছে মন খারাপ।
বল মামুনিকে কি হয়েছে? সিদ্রিত ঈষৎ হাসল। তার মায়ের সাথে সবচেয়ে বেশি ফ্রি। ভেবেছিল যদি কখনো কাউকে একটু মনে ধরে তার, তাহলে সবার আগে সে তার মাকে জানাবে। বাট কি কপাল তার! মনের ভিতরে একজনে জনে তার মন সারাটাক্ষণ ছটফট করছে, বাট কাউকে বলার অধিকার নেই। তার সাথে কেন এমন হলো? নিজের পরিবারের অনেক নামদামি সমাজে, অনেক ক্লাসি ফ্যামিলি বিলংস করে সিদ্রিত। চাইলে সিদ্রিতের এমন অনেক কিছুই হুটহাট করে করতে পারে না, নিজের সম্মানের জন্য, ফ্যামিলির সম্মানের জন্য। সে সবসময় তার পরিবার থেকে শিখেছে যেভাবে হোক কখনো এমন কিছু করা যাবে না যার কারণে তাদের ফ্যামিলির ওপর কোনো আঁচ পড়বে। শুধু সিদ্রিত না, সিদ্রিতের বড় ভাই সিদুন, সিদ্রিতের ছোট বোন সিয়ারা, সবাই ছোট থেকে এসব জিনিস অনেক মেনটেন করে চলে। কিনা পেয়েছে তারা তাদের পরিবার থেকে, সম্মান, যশ, খ্যাতি সব। এই নামটা কিভাবে মিশে দেবে সিদ্রিত? পাপা, মামনির এত ভালোবাসা অগ্রাহ্য করে কিভাবে সে আয়জাকে আপন করবে? এসব ভাবতে গেলে সিদ্রিতের হয়রান লাগে। না, সে পারছে না মনির সাথে লড়াই করতে। পৃথিবীতে এত এত মেয়ে থাকতে তার কিনা মুসলিম মেয়েকে ভালো লাগলো। উফ, শুধু ভালো লাগলেও মানা যেত। আয়জা যে প্রচণ্ড দুর্বলতা তার, মারাত্মকভাবে আয়জাকে সে ভালোবেসে ফেলেছে। এই ভালোবাসা যে কত আরাধনার সেটা আর কেউ না জানুক, সিদ্রিত নিজেই জানে। আজ 21 দিন সিদ্রিত না ফোন ধরছে না নিজে ফোন দিচ্ছে। অভিমানে আয়জার বুক ফেটে কান্না আসে। বিগত কয়েকদিন আয়জার কল দেনি। আয়জার বড় ভাইয়ের কাছে শুনেছে সিদ্রিত আর আসবে না পড়াতে, মেডিকেলে শেষ ইয়ার কিনা, তাই নাকি অনেক প্রেশার। প্রচণ্ড অভিযোগে আয়জার চোখে পানি আসে। কলেজের ম্যাডামের কাছে ইন্দ্রা সহ কোচিং করে এখন। ইন্দ্রা কত শত মজা করে, কিন্তু আয়জার বুকে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। কোনো কিছুই তার আর ভালো লাগে না। চিৎকার করে বলতে ইচ্ছে করে, কেন অবেলায় হঠাৎ করে উধাও হলো সেইভাবে। হতে গিয়েও না হওয়া প্রেমের যন্ত্রণা, বিচ্ছেদের যন্ত্রণা চেয়েও ভয়ঙ্কর। দিনরা সব এক লাগে সিদ্রিতের কাছে। ইন্টার্নশিপ করছে মেডিকেলে, তাই সারাদিনই বিজি। তবু একটাবারের জন্য আয়জাকে সে মন থেকে সরাতে পারে না। সব থেকেও কি জানি নেই, হসপিটালের করিডোরে দাঁড়িয়ে পূর্ব দিকের আকাশ দেখছে। সূর্য নেই আকাশে, কালো মেঘে আকাশ ছেয়ে আছে। মেঘ দেখলে আয়জার কথা মনে পড়ে খুব। আয়জা একবার বলেছিল আয়জার মেঘ ভালো লাগে। সেদিন থেকে একবারও সিদ্রিক মেঘ ছেয়ে থাকা আকাশ দেখা মিস করেনি। এই জীবনে সবই হয়তো না পাওয়ায় থাকবে। জন্মান্তর যদি থেকে থাকে সেবার না হয় মেঘবিলাস করবে দুজন। ঘোর কাটল সিদ্রিতের মেয়ে কলেগের ডাকে। নাম রিয়া। মেয়েটা যেমন দেখতে খুব সুন্দর তেমনি খুব মিশুকো। সিদ্রিত আর রিয়া একসাথে ইন্টার্নশিপে ঢুকেছে। এই সিদ্রিত, এখানে কেন? এমনি কফি খাবে? না, তুমি খাও। এত রুট কেন তুমি? কেউ কফি অফার করলে না করতে হয় না, বুঝেছ? ও, কি? ও আচ্ছা, কি হয়েছে? তোমার এমন মনমরা হয়ে থাকো কেন সব সময়? আমাকে বলো, মন হালকা লাগবে। কিছুই না রিয়া, প্লিজ জ্বালিও না। আমি জ্বালাচ্ছি? হুম, ওকে ফাইন, আরও জ্বালাবো। আমি তোমাকে সারা জীবন জ্বালাতে চাই মিস্টার সিদ্রিত। বিরক্ত লাগলো সিদ্রিতের খুব রিয়ার কথা শুনে। ইদানিং কোনো মেয়েকে তার সহ্য হয় না। এর মধ্যে রিয়ার পকপকে তার মাথা ধরে যায়। কলিগ বলে কিছু বলতেও পারে না, না হলে দু একটা কথা শুনিয়ে দিত। এইচএসসি এর রেজাল্ট দেয়। আয়জার পয়েন্ট বেশ ভালো এসেছে। এই 6 মাসে আয়জা একবারও সিদ্রিতকে কল দেনি। মনের অভিযোগ মনেই আছে। সিদ্রিতের কথা মনে পড়লে তার মন হাহাকার করে ওঠে। আয়জার মা আয়েশা খান খুব হৈহুল্লোড় করছে মিষ্টি বেলানো নিয়ে। আয়জা একটু আগে ইন্দ্রাসহ কলেজের ম্যাডামের বাসায় মিষ্টি দিয়ে এসেছে। আয়েশা খান আয়জাকে ডাকছে, বলো মা, এত চেঁচামেচি করছো কেন? দেখছিস তোর ভাইয়ের কাহিনী? বললাম তো, ওই যে ডাক্তার টিচারটার বাসায় মিষ্টি দিয়ে যেতে। এখন দেখি বলে সে বিজি আছে, দূরে আসতে পারবে না। তুই আর ইন্দ্রা যা ওনাদের বাসায়। মা, আমি বাসা চিনি না। আরে, তোর ভাই মেসেজে অ্যাড্রেস পাঠাই দিছে। রিক্সা নিলে বাকি 20 মিনিট লাগে যেতে। কি দরকার মা, বাদ দাও, মিষ্টি দেওয়া লাগবে না। কি বলে রে এই মেয়ে? 6 মাস পড়িয়েছে তোকে, তোর রেজাল্ট জানার অধিকার কি নেই? কল দিয়ে জানাই দাও। তুই যাবি নাকি আমি এই অসুস্থ শরীর নিয়ে যেতাম? ধুর মা, যাইতেছি। রিকশায় আয়জা আর ইন্দ্রা। আয়জার বুকটা ধুকপুক করছে। কতদিন পরে সিদ্রিকে দেখবে। কেমন যেন অস্থির লাগছে তার মন, সে জানে। সিদ্রিতের নাম বলতেই একটা লোক বাড়িটা দেখিয়ে দিল। দোতলা কফি কালার বাড়ি, সামনে দিয়ে বাগান টাইপ, আর একটু ভিতরে গাড়ির গ্যারেজ। দেখলেই বোঝা যাচ্ছে বাড়িতে থাকা মানুষদের রুচি আছে। বাড়িটা খুব সুন্দর। তারা দোতলায় সোজা উঠল। দরজার ওপরে গোমেজ লেখা দেখে ইন্দ্রার চোখ কপালে। আয়জা, আমরা মনে হয় ভুল ভাষায় আসি। কেন কেন? ওপরে দেখ, গোমেজ লেখা। আসলেই তো। হ্যাঁ, এটা কোনো খ্রিস্টানদের বাসা। ঠিক, চল এখান থেকে। এমন সময় ওপাশ থেকে দরজা খুলল। মেয়েটা দেখতে কিছুটা সিদ্রিতের মতো, সোনালি রঙের চুলের সাথে দারুণ হাস্যোজ্জ্বল চেহারা। আপনারা কাউকে খুঁজছেন? ইন্দ্রা, আসলে আমরা মনে হয় ভুল জায়গায় এসে গেছি। আমরা সিদ্রিত ভাইয়ের কাছে এসেছি। আপনি কি বলতে পারেন ওনাদের বাসা কোথায়?
আমার এই ফ্রেন্ড ওনার কাছে পড়েছে, আজকে রেজাল্ট জানাতে এসেছে। ওহো, প্লিজ ভেতরে আসেন, আমি ওনার বোন সিয়ারা। আইজার মাথা ঘুরতে শুরু করলো। সিদ্রিত খ্রিস্টান, এই জন্যই এইসব কিছু হচ্ছে। হায় আল্লাহ, সে নিতে পারছে না এত কিছু। সিয়ারা আইজার ইন্ডাকে সামনের রুমে বসিয়ে সোজা সিদ্রিতের রুমে গেল সিদ্রিতকে ডাকতে। আজকে সকাল থেকে রেজাল্টের কারণে সিদ্রিতের কোচিংয়ের অনেক ছেলেমেয়ে এসেছিল, কিন্তু সিদ্রিত কারোর সাথেই দেখা করেনি। সিয়ারাকে দিয়ে সবাইকে বলিয়েছে সিদ্রিত বাসায় নেই, তাই সিয়ারা মোটামুটি শিওর ছিল সিদ্রিত এখনও ঘুমাবে আর এদের সাথে দেখা করবে না। সিয়ারা রুমে যে দেখল সিদ্রিত চোখ বুজে শুয়ে আছে। বেডের পাশে যেয়ে বলল, ভাই, দুইটা মেয়ে এসেছে, মিষ্টি নিয়ে এসেছে, বল যে বাসায় নেই আমি। হা হা হা, জানতাম এটাই বলবা। আজকে কারোর সাথে কথা বলার মুড নেই, সারাদিন এভাবেই শুয়ে থাকবো, আজকে কেউ উঠাতে পারবে না। হা হা হা, তো এখন যে বলবো তুমি বাসায় নেই, তাই তো? বলেই অন্যদিকে ফিরে গেল। কি জানি ভাবতে সিদ্রিত শুয়ে থেকে বলল, সিয়ারা শোন। হ্যাঁ বলো ভাইয়া। নাম কি মেয়ে দুটোর? নাম কি জানি ভুলে গিয়েছি। কি জানি নামটা বলল? আই, আহা, ভুলে গেলাম। আইজা। আইজা। সিদ্রিত এক লাফে বেড থেকে উঠল। কোনো কথা না বলে হাঁটা শুরু করলো সামনের রুমে। সিয়ারা কিছুই বুঝল না। হতবাক হয়ে সেও সিদ্রিতের পিছে পিছু গেল। সামনের রুমে সোফায় আইজার ইন্দ্রা বসে আছে। সিদ্রিতের হাত কাঁপছে। কতদিন পরে দেখলো আইজাকে সে। তার বুক থেকে কোনো ভারী জিনিস যেন হঠাৎ নেমে গেল আইজাকে দেখার সাথে সাথে। সিদ্রিতের এই দুচোখ যেন কত তৃষ্ণার্ত ছিল তার প্রিয়সীকে দেখার জন্য। বুক তার ধুকধুক করছে আর চোখ জ্বলছে আইজার এই মায়াময় চেহারা দেখে। চাইলেও সে এই চোখ ফেরাতে পারছে না। আইজা, আহা, এই ভয়েস আইজা কতদিন শোনেনি। তার মনের ভিতরে ঝড় চোখ দিয়ে বের হতে চাইছে। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে সিদ্রিতের সামনে। চিৎকার করতে করতে বলতে ইচ্ছে করছে কেন তার সাথে এমন হলো। জীবনে কোনোদিন কারো জন্য তার এমন জ্বলেনি, কারোর জন্য সে থমকে যায়নি, কারো একটু দেখার জন্য তার মন এমন তোলপাড় করেনি। কতজন চেয়েছে তার এই ছোট জীবনে আসতে, কাউকে সে অ্যালাউ করেনি। আর আজ তার সাথে নাকি এমনটা হলো। আইজা তাকাতে পারছে না সিদ্রিতের দিকে। কোন অধিকারে সে তাকাবে? আর তাকালে হয়তো চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। মনে প্রাণে চায় সিদ্রি যাতে না বোঝে তার এই মনের তীব্র যন্ত্রণা। সিদ্রি চোখ আইজার দিকে রেখেই ইন্দ্রাকে বলল, কোনো সমস্যা হয়নি তো আসতে ইন্দ্রা? না ভাইয়া, সহজেই বাসা চিনে গেছি। সিদ্রিত আবার আইজাকে বলল, আইজা, এত প্যারা নিয়ে এসেছো? বেশি কষ্ট হয়েছে তাই না? না হয়নি, আমি আসতে চাইনি, মা পাঠিয়েছে। সিদ্দির দমে গেল। আইজাকে এত অভিমান করতে সে কখনোই দেখেনি। অত কড়া ভয়ে সে আইজা কখনো কথা বলে না। আর কেউ না বুঝুক না জানুক, সিদ্দি জানে কত অদৃশ্য অভিমানে আইজা একটাবার সিদ্রিতের দিকে তাকাচ্ছেও না। সিয়ারা বোয়াকে বলল কড়া করে লিকার বেশি দিয়ে চা বানাতে। আইজা হালকা লিকারের চা খেতে পারে না। আর সাথের মেয়ে ইন্দাকে জিজ্ঞেস করেও কি খাবে। সিয়ারা এতক্ষণ যাবৎ থো হয়ে সিদ্রিতের কাহিনী দেখছে। সে তার ভাইকে কখনো এমন দেখেনি। কোনো মেয়েটিকে এভাবে তাকাতেই প্রথম দেখল। সিয়ারার কত কলেজ ভার্সিটির ফ্রেন্ড সিদ্রিতকে দেখার পর বাসায় এসে পড়েছিল ইমপ্রেস করার জন্যে। বাট সিদ্রিত পাটটা তো দূরের কথা ফিরেও তাকাতো না। কোচিংয়ের কত সুন্দরী ছাত্রী শুধুমাত্র সিদ্রির কাছে যাওয়ার জন্য সিয়ারার সাথে ভালো রিলেশন সেট করেছে। তবুও সব বিফলে গিয়েছে। সিয়ারা তার ভাইয়ের এমন রূপ দেখেই অভ্যস্ত। আজ এমন সিচুয়েশন দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আইজা, ইন্দ্রার সিদ্রিত গ্যারেজ থেকে গাড়ির জন্য ওয়েট করছে। বিকেল হয়ে গিয়েছে তাই সিদ্রিত ওদের একা যেতে দেবে না। ড্রাইভারকে দিয়ে তাই গাড়ি বের করাচ্ছে। সিদ্রিত ডিসাইড করলো সে নিজেই গাড়ি ড্রাইভ করে বাসায় পৌঁছায় দিয়ে আসবে। গাড়িতে ওঠার পরও আয়জা কোনো কথা বলছে না। সিদ্রিত কথা বলতে চাইলেও আয়জা যেন পাথর হয়ে গিয়েছে। তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এভাবেই ইন্দ্রার বাসার সামনে এসে পড়ল। দেরি হয়ে যাওয়াতে ইন্দ্রার আয়জার বাসায় যেতে চাইল না। আয়জাও সায় দিয়ে বলল সিদ্রিত তাকে নামিয়ে দেবে, চিন্তার কিছু নেই। আয়জা সামনে এসে বসবে। না হলে থাক, তোমার আনইজি লাগলে দরকার নেই। আয়জা কোনো কিছু না বলেই সামনে সিটে এসে বসলো, কিন্তু কখনো মাথা নিচু হয়ে বসে থাকলো। সিদ্রিত কিছুক্ষণ চুপ থেকে বলল, আয়জা, গান ছাড়বো? না, দরকার নেই। রাগ করেছ? আমি রাগ করার কে? তুমি কাঁদছ? না তো। হা, তোমার ভয় শুনে বোঝা যাচ্ছে। এমন কিছুই না। আইজা প্লিজ, এমন করে নিজেকে পেইন দিও না। কেমন শুকায় গিয়েছো। শুধুমাত্র তোমার এই দিন না দেখার জন্য আমি সব হার মাথা পেতে নিয়েছি। তোমাকে এমন দেখলে আমার সহ্য হবে না, আমি জানতাম। তাই তো সব ফেলে এসে পড়েছি। কেন এমন হলো সিদ্দিত আমাদের সাথেই? আইজা কথাটা সিদ্দিতের দিকে তাকিয়ে বলেছে। সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। আইজার চোখ পানিতে চিকচিক করছে। সকল অভিমানী সুর যেন আইজার এ কথায়। কি অসহ্য পেইন হচ্ছে সিদ্দিতের আইজাকে এমন দেখে। নিজেকে তার এর আগে কখনো এত অসহায় মনে হয়নি।
আয়জাকে এমন করুণ হতে দেখেও সিদ্রিতের কিছুই করার নেই। নিজের উপর ঘৃণায় ক্ষোভে তার চোখ ফেটে কান্না আসে। কি নির্মম বাস্তবতা! আয়জা নামবে না? বাসার সামনে এসে পড়েছি। শোনো। হ্যাঁ। কপালের চুলগুলো সরিয়ে কানের পিছনে নিবে? ভালো লাগে খুব। আপনি সরিয়ে দিন। সিদ্রিত আচমকা চুলগুলো সরিয়ে আয়জার কপালে ঠোঁট লাগিয়ে দিল। আয়জা কিছুই বলল না, শুধু একটু হাসলো। কেউ যদি মাইক সামনে রাখতো, হয়তো তাদের বুকের ধোকপোক আওয়াজ পুরো পৃথিবী শুনতে পারত। তারা দুজনে এমন অনুভূতির সাথে প্রথম। আয়জা এখন যাও, সন্ধ্যা হয়ে গিয়েছে। কপালে হাত রেখে আয়জা গাড়ি থেকে নেমে এক দৌড়ে বাসায় ঢুকলো। সিদ্রিত মুচকে আসলো। ক্ষণিকের জন্য মনে হলো সবকিছুই ওকে। সিয়ারা তার মায়ের রুমে গেল। সে তার ভাইকে নিয়ে বেশ খুশি। অবশেষে সিদ্রিতের কাউকে ভালো লেগেছে। কিন্তু সিয়ারার মনটা খচখচ করছে। মনে হচ্ছে তার ভাই কোন একটি বড় সমস্যায় পড়েছে। আর এই সমস্যাটা হয়তো আইজাকে নিয়ে। এটা ভেবেই সিয়ারা আবার জিভ কাটল। না, এমন যাতে কিছু না হয়। আইজা মেয়েটাকে তার বেশ ভালো লেগেছে। উফ, কি মানাবে দুজনকে। বুঝতে হবে তার ভাইয়ের পছন্দ আছে। মামুনি ঘুমাও। না, সিয়ারার শরীরটা দুর্বল। কিছু বলবি? মামুনি, আজকে দুপুরের একটু পর যে দুইটা মেয়ে আসলো। হ্যাঁ, দেখলাম তো। কেমন লাগলো তোমার কাছে? ভালোই তো লাগলো, খুব সুন্দর। কালো জামা পরা আয়জা মেয়েটাকে কেমন লেগেছে? বেশ সুন্দর আর লক্ষ্মী। কিন্তু কেন? আমার মনে হয় ভাইয়া ওই মেয়েকে পছন্দ করে খুব। তুই কিভাবে বুঝলি? উফ মামুনি, দেখলেই বোঝা যায়। দেখলি, ছেলেটা মাকে একটু জানালো না। মামুনি, আমার মনে হয় কোনো প্রবলেম হয়েছে। প্রবলেম আবার কিসের? আমার মনে হলো আর কি। তুই খালি এসবই ভাবিস। মেয়েটার ফ্যামিলি ভালো হলেই হবে। আমাদের সিদ্রিতের সাথে বেশ মানাবে। হায়রে মামনি, তুমি এত আপডেট। বিয়ে দিয়েও চলে গিয়েছে এই মহিলা। রাত 2টা। চারদিক নীরব, কোনো সাড়া নেই কারো। আয়জা এপাশ ওপাশ করছে শুয়ে, বাট চোখে ঘুমের ছেটে ফোটাও নেই। কি বিশ্রী অনুভূতি। রাতে তো দীর্ঘ হয়ে আগে জানা ছিল না। রাতটা শেষ হলেই যেন বাঁচে আয়জা। বারবার ফোনটা চেক করছে আর সময় দেখছে। এখনো অনেক বাকি ভোর হওয়ার। বেড থেকে উঠল আয়জা। মনটা তার একদম ভারী হয়ে আছে। ছটফট করছে তার এই প্রথম প্রেমে পড়া আনারই মনটা। অজু করল, জায়নামাজে দাঁড়িয়ে গেল। মোনাজাতে এমন কিছু চাইল, অগাধ বিশ্বাস নিয়ে যা হয়তো এই ইহজীবনে পাওয়া পসিবল না, তবুও চাইল। হাত দুটো বিধাতার কাছে ওঠাতে তার এই শক্ত মনটা গলতে লাগলো। ঝরঝর করে চোখের পানি পড়ছে চোখ দিয়ে। কাঁদতে কাঁদতে ভীষণ অনুনয়ে সৃষ্টিকর্তার কাছে সব অনুযোগ বিয়োযোগে চেয়ে নিল তীব্র চাওয়া। বিড়বিড় করে বলল, এই জোর হাতে কিছু চাইনি কখনো আল্লাহ, আপনার কাছে। এবার ফিরিয়ে দিন আল্লাহ, ফিরিয়ে দিও না। আজ 9 দিন পর সিদ্রিত বাসায় আসলো। হাসপাতালের কাজে অনেক বিজি থাকায় বাসায় আসতেও পারেনি। মনটা তার অনেক খারাপ। যদিও আজ আর ব্যাপারটা নিয়ে তার এই মন ভালোই থাকে না। দিনের পর দিন সে নিজের উপর কন্ট্রোল হারাচ্ছে। না পারছে কাউকে বলতে, না পারছে নিজে সইতে। চোখের নিচটা কালি জমেছে। সবসময় ফিট থাকা ছেলেটা মাথা আঁচড়াতেও যেন ভুলে গিয়েছে। আসবো সিদ্রিত বাবা? হ্যাঁ মামুনি, আসো। রুমে আসতে তোমাকে পারমিশন নেওয়া লাগবে না। ছেলে বড় হলে পারমিশন নিতে হয়। সিদ্রিতের মা হেসে একটা কথা বলতে বলতেই সিদ্রিতের পাশে এসে বসলো। কি যে বলো মামুনি? সিদ্রিত, কি হয়েছে বাবা তোর? কেমন হয়েছিস দিনের পর দিন? কিছুই না মামুনি। সারাদিন অনেক প্রেশার থাকে হাসপাতালে। আর কয়েকদিন বাকি তো। ইন্টার্নশিপের বেশি প্যারা। মামুনি, কে মিথ্যে বলছিস? তোর চেহারা দেখেই তোর মা বুঝে। কিছুই না সত্যি মামুনি। মামুনি, তোমার কোলে একটু মাথা রাখি। আয়, মাথায় বিলি কেটে দেই। মায়ের থেকে অনেক কিছু লুকাইছিস, ইদানিং বুঝতে পারছি। বল মামুনিকে। তুই না বলতি তোর মামুনি সুপার মম। তোর মামুনির কাছে নাকি সব সলিউশন থাকে। আর এমন কিছুই বলিস না। সিদ্রির কোলে মাথা রেখে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, এটার কোনো সলিউশন নেই মামুনি। আয়জা মেডিকেলের জন্য কোচিংয়ে ভর্তি হয়েছে। ইন্দ্রার সাথে আসা যাওয়া করে। তার জীবন একদমই একঘেয়েমি হয়ে গিয়েছে। না পারতেই যেন এই জীবন কাটাচ্ছে। প্রতিটা রাত সে নামাজে কেঁদে কেঁদে কাটায়। সকালে উঠলেই আয়জার মা অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকে। চোখ ফোলা নাক লাল দেখে বোঝার বাকি থাকে না আয়জা কেঁদেছে। আয়জার মা আয়েশা খান এর মনটা হাহাকার করে। তার এত হাসি খুশি মেয়েটার কি হলো হঠাৎ? আয়জাকে বহুবার জিজ্ঞেস করে কি হয়েছে। আয়জা কিছু না বলে এড়িয়ে যায়। কোচিং থেকে বের হওয়ার সময় রাস্তায় আয়জার সাথে সিদ্রিতে দেখা, যদিও সিদ্রিত অন্য কাজে এসেছিল। প্রায় 1.5 মাস পর দুজন দুজনকে দেখে থমকে যায় মিনিট ক্ষণিকের জন্যে। সিদ্রিত অসহায়ের মতো তাকিয়েছিল আয়জার দিকে। আর আয়জা মুখ ফিরিয়ে হাঁটা শুরু করে। না, শুধু সিদ্রিত না, সেও পারে ইগনোর করতে বাস্তবতার জন্য। যদিও মুখ ফিরিয়ে নিতে তার প্রচণ্ড পেইন হচ্ছিল। সিদ্রিত কাজ ফেলে দৌড়ে আসে বাসায়। তার ধৈর্যের সীমা একদমই শেষ। এতদিন আননোন নাম্বার থেকে কল দিয়ে আয়জার ভয় শুনে কেটে দিত। মনটা একটু হালকা লাগতো। বাট আজকে তার অস্থিরতা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে। বাসায় এসে শাওয়ার নেয়। ডিপ্রেশন তাকে ঝাপটে ধরে। কি করলে শান্তি লাগবে তার জানা নেই।
টেবিলে পড়ে থাকা কানাডা যাওয়ার কাগজ দেখে তার মনে পড়ল তার স্কলারশিপ এসেছিল কানাডা থেকে। বাট সিদ্রিত ভেবেছিল দেশের বাইরে গেলেও পড়ে যাবে, কিন্তু এখন মনে হচ্ছে সে আর এই দেশেই থাকতে পারবে না। ভিসা অফিসে কল দিয়ে সব ঠিক করলো। অফিস থেকে জানালো 11 দিন পর একটা ফ্লাইট আছে। সিদ্রিত কনফার্ম করে রুম থেকে বের হলো। মামনি, কি হয়েছে? তোর চোখ মুখ লাল কেন? কি হয়েছে তোর? মামনি। সিদ্রিত তার মাকে জড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করলো আর বলতে লাগলো, মা, সেদিন যে আইজা মেয়েটা এসেছিল, ওরে আমি খুব ভালোবাসি মা। বাট ও মুসলিম মা। মা, আমি নিজেকে কন্ট্রোল করার অনেক ট্রাই করেছি, বাট পারিনি মা। ওকে ছাড়া বাঁচতে পারবো, বাট ভালো আমি থাকতে পারবো না মা। তোমাদের দিকে তাকিয়ে সব শেষ করে দিছি মা, বাট এক মুহূর্ত শান্তি পাচ্ছি না মা। কি করতাম মা, তুমি বলো। আমি আর পারছি না মা, আমি কানাডা চলে যাব। এখানে থাকলে আমি কিছুই সহ্য করতে পারছি না। সিদ্রিতের মায়ের মনটা ধুকবু করছে। সিদ্রিতের কান্না তার সহ্য হচ্ছে না। তার এই ছেলেটা ছোট থেকেই চাপা স্বভাবের, কিন্তু এত পেন ভিতরে জমিয়ে রেখেছে, ভাবতেই কলিজা পড়ে যাচ্ছে। বড় হওয়ার পর কখনো সিদ্রিতকে কাঁদতে দেখেনি, আর সেই ছেলে এভাবে কাঁদছে। কপালে চুমু দিয়ে সিদ্রিতকে শান্ত করার ট্রাই করছে। না, মা তো মাই। ছেলের যন্ত্রণা তার সহ্য হচ্ছে না। আর 8 দিন বাকি কানাডা যাওয়ার। আইজার বাসার নিচে দাঁড়ানো সিদ্রিত কল দিল, আইজা একটু নিচে আসবে। এক দৌড়ে আইজা গেল। এই প্রথমবার মুসলিম না হওয়া প্রচণ্ড আফসোস হচ্ছে আইজা, বলে সিদ্রিত হাঁটা শুরু করলো। আর আইজা ওখানেই দাঁড়িয়ে আছে। এই লাল চোখ, লাল নাক সে কখনো ভুলতে পারবে না। কেউ একজন দূর থেকে দূরত্বে যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, তাই দৃষ্টি ফেরানো দেয়। যতদূর পর্যন্ত দেখা যায় সেই সুদর্শনের পৃষ্ঠ আইজা নামের মেয়েটা দেখছে। আইজার এর আগে কখন এত শূন্য, এত হাহাকার মনে জন্মায়নি। আজ মনটা বড্ড ভারী হচ্ছে। দৃষ্টি সে পূর্বের দিকে রেখে আইজা হঠাৎ ভেবে উঠল, জীবন তো এত বিষণ্ণ ছিল না। জীবন ছিল মুগ্ধকর, সুন্দর, সহজ সরল, যেখানে জটিলতার কোনো কঠিন বাস্তবতা ছিল না। আনমনে ভাবতে লাগলো, সিদ্রিত, বলো মামনি। আরে পরে গেলে হয় না কানাডা? না মামনি, এখানেই চলে যাই। এখানে আর ভালো লাগে না। আর 7 দিন বাকি। এখন আর আমাকে থামিও না প্লিজ। হাসি খুশি হয়ে গেলে আমার সমস্যা ছিল না। মায়েরা সন্তানের এমন হতাশা চেহারা দেখতে পারে না। তুই এভাবে মনমরা হয়ে গেলে আমি যে একটু শান্তি পাবো না বাবা। সিদ্দিক তার মাকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা সুরে বলল, এটা নিয়ত ছিল হয়তো মামনি। আমার জীবনটা এখানেই থমকে গেল। এখান থেকে আর হয়তো উঠতে পারবো না। অন্য কেউ হলে সিদ্রিতের এমন টাইপ কথাটা সিদ্রিতের মা হালকাভাবে নিত, কিন্তু সে তার ছেলেকে চিনে। তার এই ছেলে ভীষণ রকম বাস্তববাদী ছোট থেকে। সে কোনো কথায় আবেগের বশে বলে না। তার ছেলে কতটা পেন নিয়ে কথাগুলো বলছে আর কেউ না জানো, তিনিই জানে। বিড়বিড় করে বলল, আমি তোকে এভাবে দেখতে পারবো না। আমি আমার সন্তানদের চোখের পানি দেখতে পারি না। আয়জা 7-5 ভেবে সিদ্রিতকে কল দিল। ওপাশ থেকে সিদ্রিতের হ্যালো ভয় শুনে কলটা কেটে দিল। সেকেন্ড খানিক পরেই সিদ্রিত কল ব্যাক করলো। টানা 2বার রিং হওয়ার পর আয়জা কল ধরল, বাট কোনো সারা শব্দ করল না। সিদ্রিত নিজেই কথা শুরু করলো, আয়জা, আর 7 দিন পর চলে যাচ্ছি। জানি আমার কারণে তোমার নিজের জীবনটাও এলোমেলো হয়ে যাচ্ছে। আমার খুব অপরাধবোধ লাগে আয়জা। এমন কিছুই না। আয়জা এই কথাটা বলেই কল কেটে দিল। তার চোখের পানি সে থামাতে পারছে না। নিজের চুল নিজে টেনে নিঃশব্দ চিৎকারে সে কেঁদেই চলছে। মেঘ ভালো লাগে বলে যে তার জীবনে এমন ঘোর কালো মেঘের ছেয়ে যাবে, কে জানতো। সিদ্রিতের মা কফি নিয়ে নিজের রুমে ঢুকলো। যে দেখলো সিদ্রিতের বাবা খবরের কাগজ পড়ছে। মনে মনে সাহস জগিয়ে ভাবল, অনেক বড় সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে। সময় হাতে কম, তাই খুব জলদি এর প্রতিফলন করতে হবে। খুব সিরিয়াসভাবে সে তার স্বামীর পাশে বসলো। সিদ্রিত কানাডা চলে যাচ্ছে, খুব খারাপ লাগছে। লাগবেই তো, মা তো তুমি। এর একটা মেয়েকে বেশ পছন্দ। সিদ্রিতের বাবা খবরের কাগজে থেকে মনোযোগ সরিয়ে অবাক হয়ে বলল, তাই নাকি? তো ওই মেয়ের ফ্যামিলি কেমন, জানো কিছু? পড়াশোনা করে? সবই ভালো। মেয়ে দেখতেও বেশ। আমাদের সিদ্রিতের সাথে বেশ মানাবে। এবার এসএসসি দিল। হা হা, তাই নাকি? তাহলে প্রপোজাল পাঠাও। এখন সব ঠিক করে রেখো। সিদ্রিত বছর 2 পরে দেশে আসলে ধুমধাম করে অনুষ্ঠান করব। ধুমধাম অনুষ্ঠান লাগবে না। নর্মাল করে বিয়ে করে সিদ্দিক কানাডায় নিয়ে যাবে। কেন? তোমার না ইচ্ছা ছিল? সিদ্দিকদের বিয়ে অনেক আয়োজন করে করবা। হঠাৎ কি হলো? কারণ ওই মেয়ে মুসলিম। মানে কি? কি বলতেছো এগুলা? যেটা শুনছো ওইটাই বলছি। আমার মাথায় কিছুই ঢুকছে না। সিদ্রিতের মা সব খুলে বলল। সব শুনে সিদ্রিতের বাবা কোনো মতেই রাজি না। এটা কিভাবে সম্ভব? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কিভাবে এই বিয়ে হবে? আমার ছেলে যদি চায় মুসলিম হয়ে ওই বিয়েকে বিয়ে করুক। আমার ছেলের খুশি থাকাটাই আমার কাছে বড়। এটা আমি কখনোই মানতে পারবো না। সমাজে কি মুখ দেখাবো? আরও কিছুদিন পর এমনি ভুলে যাবে। আমার ছেলে আমি চিনি, সারা জীবনে এই কষ্ট পেয়েই যাবে।
আমরা একদিন মরে যাব, কিন্তু আমার এই ছেলেটা ধুকে ধুকে মরবে না। জীবন অনেক কঠিন, এটা সম্ভব না। ধর্মান্তর, ও মাই গড, মান সম্মান সব ধুলে মিশে যাবে। এভাবে বলো না প্লিজ। কাউকে জানাবো না। কানাডায় থাকবে ওরা দুজন, মানুষ জানবেই। এসব গোপন করা যায় না। জানলে জানো, আমার কাছে আমার ছেলের খুশি থাকাটাই মেইন। আমি যখন মধ্যবিত্ত পরিবারে ছিলাম, তখন তোমার বাবাও তো মানেনি, কিন্তু তুমি তোমার বাবাকে কত কষ্টে মানিয়েছিলা, মনে আছে? তবুও তোমার বাবা এই বিয়েতে রাখছিল। তাও তো তুমি আমাকে বিয়ে করেছো। এখন যদি সমাজের দিকে তাকাও, তাহলে কি আমরা একসাথে থাকতে পারতাম? কত হ্যাপি আমরা। আর আমার ছেলে শুধু আমাদের জন্য এত বড় কোরবান দিবে, আমি মানতে পারবো না। ওইটা আলাদা ছিল, এটা আমি কখনোই মানতে পারবো না। এটা বলে সিদ্রিতের বাবা হনহন করে রুম থেকে বের হয়ে গেল। সিদ্রিতের মা হতাশ হয়ে বেডে বসে রইল। দুদিন যাবৎ সব খাওয়া দাওয়া অফ করে দিয়েছে সিদ্রিতের মা। আর 5 দিন বাকি কানাডা যাওয়ার সিদ্রিতের। কেউ তাকে কিছুই খাওয়াতে পারছে না। প্রেশার লো, এর মধ্যে হার্টের রোগী। সিদ্রিতের বাবা হাজার মানা সত্ত্বেও সিদ্রিতের মার কথায় অটল। না খেয়ে বিকেলে স্যালাইন লাগানো হয়েছে। ডক্টর বলেছে রোগীকে খেতে হবে, আর কোনো দুশ্চিন্তা যেন না করে। সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে। এমনভাবে না খেয়ে থাকলে যদি কিছু হয়, ভাবতেই চমকে ওঠে। কোনো উপায় না দেখে রাতে সিদ্রিত, সিয়ারা, সিদ্রিতের ভাই ভাবি সবাইকে তার রুমে ডাকে। সবার সামনে সিদ্রিতের বাবা সরাসরি বলে, সিদ্রিত, আমি সব শুনেছি। তুমি যদি চাও তুমি ওই মেয়েকে বিয়ে করতে পারো। আর সেটার জন্যে যদি তোমার ধর্মান্তর হতে হয় তবে হও। আমাদের কাছে তুমি ভালো থাকাটাই মুখ্য। তুমি কি এতে রাজি? সিদ্রিতে দম বন্ধ হওয়ার উপক্রম। তার কান লাল হয়ে গিয়েছে। খুশিতে তার কান্না আসে। বেডে শুয়ে থাকা মামুনির দিকে তাকালো। আর সিদ্রিতের মা হেসে সায় দিল। আর সাথে সাথে সিদ্রিত বলল, আমি রাজি। সে আইজাকে বেপানাভাবে চায়। যে কোনোভাবে সে আইজাকে চায়। সে আজকের দিনের কথা মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। উপস্থিত সবাই থো হয়ে গেল। সিদ্দিতের মা সব ডিটেলসে বলল। আর সবাই অবাক হলেও খুশি মনে সবাই সায় দিল। সবচেয়ে বেশি খুশি হয়েছিল সিয়ারা। তার ভাইকে খুশি দেখলে তার খুব ভালো ফিল হয়। সিদ্রিতের ফ্যামিলি আর আইজার ফ্যামিলি মুখোমুখি। আইজার মা আয়েশা খান অবাক হচ্ছে প্রপোজাল পেয়ে। তার একটা মাত্র মেয়ে, আর তারা যেটা বলছে তা কি সম্ভব নাকি? মুখের ওপর কিছু বলতেও পারছে না। সিদ্রিতের মা বলল, দেখুন, আমরা সব কিছু স্যাক্রিফাইস করছি শুধুমাত্র আমাদের ছেলের জন্য। সিদ্রিত অনেক চাই আইজাকে। ও কখনো কি অখুশি রাখবে না, এতটুকু আমরা কথা দিচ্ছি। আজার পরিবারের কেউ রাজি না। ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিল তারা সম্মতি না। গাড়িতে সিদ্রিতের ফ্যামিলিকে রওনা করিয়ে সিদ্রির কাজের এক্সকিউজ দিয়ে আইজার বাসার সামনে দাঁড়িয়ে রইল। গাড়ি যাওয়ার সাথে সাথে আইজার বাসায় আবার গেল। যেতে আইজার ভাইয়ের সাথে দেখা। আইজার ভাই অনেক কিটমিট চোখে সিদ্রিতের দিকে তাকিয়ে আছে। সিদ্রিত নর্মাল ওয়েতে বলল, দেখো তুমি অনি ভাই, আমি জানি তোমার রাগ করাটা স্বাভাবিক। তবু একটাবার ভাবো, আমি সব কিছু ছেড়ে দিচ্ছি ওর জন্যে। তুমি তো আমাকে আগে থেকেই চিনো। আমি কেমন ফ্যামিলি বিলংস করি, তাও আমি ওকে চাই। আমি জানি তুমি চাইলে জিনিসটা কভার করতে পারবে। অনি হুঙ্কার দিয়ে বলল, তুমি ভাবলে কিভাবে আমি রাজি করাবো? তুমি এত নির্লজ্জ, ছি। অনির চেঁচামেচিতে ভেতরের রুম থেকে সবাই এসে পড়ল। আয়জাও আসলো। আয়জার মা আয়েশা খানও তাচ্ছিল্য সুরে বলল, তুমি আবার নিজে এসেছো? ফ্যামিলির নাম ভালো হলে কি হবে? তুমি তো দেখছি রাস্তার ছেলেদের মতো মজনু হয়ে গিয়েছো। সিদ্রিত মাথা নিচু করে রইল। এত অপমান ফিল সে কখনোই করেনি। কেউ চোখ বড় করে কথাও বলেনি। আর আজ এসব শুনতে হচ্ছে। আয়জার বুকটা ফেটে চুরমার হয়ে যাচ্ছে। তার মা ভাই এভাবে সিদ্রিতকে অপমান করছে। এই মানুষটা যে কত সম্মানের তার কেউ না জানুক সেই জানে। সে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। চোখে পানি টলমল করছে। সিদ্রিত আয়েশা খানের সামনে যে হাত দুটো ধরে খুব অনুনয়ে বলল, আয়জাও আমাকে চায় মা। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। দয়া করে বোঝার ট্রাই করুন। আয়জার মা আয়েশা খান হাত ছাড়িয়ে দিয়ে বলল, আমার মেয়ে তোমাকে চায়। কখনোই না। তুমি এখন যেতে পারো। এই বাসায় যেতে তোমাকে না দেখি। সিদ্রিত এক মুহূর্ত দাঁড়ালো না। হনহন করে বাসা থেকে বের হয়ে গেল। যাওয়ার সাথে সাথে আয়জা মেঝেতে বসে হাউমাউ করে কাঁদা শুরু করলো। আর বলতে লাগলো, ওরে কেন তোমরা এত অপমান করলা? কেন কেন? আয়েশা খান মেয়ের এমন কান্না দেখে অবাক হয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। আর সাথে সাথে আয়জা তার মাকে ছাড়িয়ে টেবিল থেকে কাচের গ্লাসটা ভেঙে চুরমার করে দিল। আর জোরে জোরে চিৎকার করে বলতে লাগলো, আমি সিদ্রিতে চাই। ওরে তোমরা কেমনে এমন করে অপমান করলা? আমারে মেরে ফেলো। আয়েশা খান বলল, মা আমার, তুই আমার একমাত্র মেয়ে। যার তার সাথে আমরা কি তোকে বিয়ে দিতে পারবো? আর তোর কিছু হলে আমি বাঁচব কিভাবে? মা, আমার এমন পাগলামি করিস না। ওই ছেলে তোকে ভুলভাল বুঝিয়েছে। আয়জা উদ্গরভাবে বলল, না, তোমরা ওকে চিনো না মা। ও আমাকে কখনোই বলেওনি ও আমাকে চায়। আমি ওরে চাই। এসব বলেই আয়জা ভাঙা কাচের টুকরোর উপর হাঁটা শুরু করলো। তার পা দুটো রক্তাক্ত হয়ে গেল। রুম পার হতে আয়জা অজ্ঞান হয়ে গেল, মাটিতে পড়ে গেল।
আয়শা খান চিৎকার দিয়ে উঠল। যখন আইজা চোখ খুলল, সকাল 7টা বাজে। চোখ খুলে দেখে সিদ্দিক তার পাশে বসা, চোখ লাল, নাক লাল দেখে আইজা বিড়বিড় করে বলল, কি হয়েছে সিদ্দিক? মা কি আবার তোমাকে কিছু বলেছে? সিদ্দিক একটু মুচকি এসে বলল, তুমি একটা পাগলি, পায়ের মধ্যে এতগুলো কাজ ঢুকেছে জানো? এমন আর কখনোই করবা না। তোমাকে এমন দেখলে আমার খুব পেইন হয় আইজা। আইজা ভালো মতো কর্ণপাত করে শুনল বাসায় অনেক হই হুল্লোড়। একটু পরে সিদ্দিকের মা এসে বলল, আইজা মামুনিটা উঠেছে? কত টেনশনে পড়েছিলাম তোমার কথা শুনে জানো। আর এমন করে না মামুনি। কথা শেষে আয়জার হাত দুটিতে স্বর্ণের মালা পরিয়ে দিল আর কপালে চুমু দিয়ে দিল। আয়জা অবাক পুরোই, কিছুই বুঝছে না সে। সিদ্দিতের দিকে তাকিয়ে দেখল সিদ্দিত মিটমিট করে হাসে। ঘরোয়াভাবে আয়োজন হয়েছে বিয়ের। সিদ্দিত সাদা কালার পাঞ্জাবি পরেছে আর আয়জা সাদা বেনারসি। সিদ্দিত তার চোখে আয়জাকে দেখছে। আয়জাকে হুড়পড়ি লাগছে, দেখলেই বুকটা ধুকপুক করছে। কবুল বলতে গিয়ে আয়জার যে কি শান্তি লাগছিল। আবেগে তার কান্না এসে পড়েছে, বিধাতা তার দোয়া কবুল করেছে। কালিমা পড়ে মুসলমান হলো আর কবুল বলে আইজার হলো সিদ্দিত। বিয়ের 2 দিন পর কানাডা চলে গেল সিদ্দিত, যে আইজার জন্য আবেদন করলো। এই 4 মাসে আইজা প্রাইভেট মেডিকেলে ভর্তি হলো, যাতে কানাডা যেয়ে সে তার পড়া ঠিক রাখতে পারে। যদিও তার ইচ্ছে ছিল না পড়ার, কিন্তু সিদ্দিতের করা নির্দেশ যত কিছুই হোক পড়াশোনা ঠিকই রাখতে হবে। 4 মাস পর আইজাকে কানাডা নিয়ে গেল। দুজন একসাথে কানাডা সেটেল হলো। আজির, ওঠো। এই বেবি ছেলে আর বেবি মাকে নিয়ে আমি কই যাব? 10টা বাজে আমার মেডিকেল ডিউটি আছে। নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এদের ওঠার নাম নেই। আয়জা আড়মোড়ে উঠল আর বলল, সিদ্রিত আর একটু ঘুমায় না? না ম্যাম, আর ঘুম না, উঠুন। ছোট ছোট চোখের গোলমোলো ঘুম চোখে সিদ্রিতের দিকে তাকিয়ে আছে। 3 বছরের ছেলেবাবু, নাম তার আজিসির, সিদ্রিতের কার্বন কপি। সেও মায়ের দেখা দেখে বলল, আর একটু ঘুমাই পাপা। সিদ্রিত আর আয়জা দুজনেই হেসে দিল। সিদ্রিত বাবুর গালে আদর দিয়ে আর আয়জার কপালে চুমু দিয়ে তড়িঘড়ি করে বাসা থেকে বের হলো। আয়জা ঘুম ঘুম চোখে আর হাসি মুখে আজির দিকে তাকিয়ে ভাবল, বিয়ের 7 বছর, এক জীবনে এত সুখী হওয়া যায়। কল বাজছে, আয়জার মা কল দিয়েছে। রিসিভ করলো আয়জা। ওপাশ থেকে আয়েশা খান বলল, আহা, এখনো ঘুমাচ্ছিস? আমার সিদ্রিত বাবাটা নাস্তা করে গিয়েছে তো। আয়জা হাসল। সিদ্রিত এত ভালোবাসার সম্মান শুধু তাকেই না, তার পরিবারকেও দিয়েছে। জীবন সত্যি সুন্দর। সমাপ্ত।